আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। বুঝতেই পারছেন খুঁচিয়ে ঘা কে করছে, কেন করছে, এবং যে ঠেলা বুঝতে হবে এখন সেটা কিভাবে সেই ঠেলাটা আসছে, এটাই নিয়ে এখনকার প্রতিবেদন। বাংলাদেশ ও ভারতের মধ্যে এখন এই মুহূর্তে যে সম্পর্ক, তা নিশ্চিতভাবেই ইতিহাসের সবথেকে তলানিতে থাকা সম্পর্ক। শুধু তাই নয়, একটি ভয়ঙ্কর জটিল সন্ধিক্ষণে সম্পর্কটা এসে দাঁড়িয়েছে। বাণিজ্য সীমান্তের বর্তমান ছবি, কূটনৈতিক সম্পর্ক, একটা অলিখিত অবরোধ বা তীব্র বাণিজ্যিক ও কূটনৈতিক চাপে এখন বাংলাদেশকে ফেলছে ভারত। কি হচ্ছে, কেন হচ্ছে, সেটা বিস্তারিত বলার দরকার পড়ে না, আপনারা জানেন। পরিস্থিতি যেন হঠাৎই ভীষণভাবে অবনতি হয়েছে। অবনতি এমন জায়গায় পৌঁছেছে যে বাতাসে ভাসছে এমন জল্পনা শুধু অর্থনৈতিক বা অবরোধ বা কূটনৈতিক বার্তা দেয়া নয়, ভারত হয়তো অন্য কিছু করতেও চলেছে। কিন্তু কেন পরিস্থিতি হঠাৎ এতটা খারাপ হয়ে গেল? এটা ঠিক যে ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসার আগে থেকেই ভারত বিরোধিতাকে তার হাতিয়ার করে চলেছে, কিন্তু সেটা তো নতুন কথা নয়। সেই 2024-এর আগস্ট থেকেই তো এটা চলছে। তো এখন এমন কি হলো নতুন করে যে ভারত তার হাই কমিশন, ডেপুটি হাই কমিশন গুলোর কর্মচারীদের পরিবারদের সরিয়ে নিয়ে এলো, কর্মী সংকোচন করছে, মানে যাকে বলে এখন একটা স্কেলিটন সার্ভিসের জায়গায় নিয়ে চলে যাচ্ছে ভারত তার হাই কমিশন এগুলো এবং ডেপুটি হাই কমিশন গুলোকে। এছাড়া রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রকৌশলীদের তুলে নিয়ে এলো গোপনে, অথচ এই বিদ্যুৎ কেন্দ্র এটা হচ্ছে ভারতের এনটিপিসি এবং বাংলাদেশ পাওয়ার কর্পোরেশন এদের মিলিত একটা চুক্তি অনুযায়ী মিলিত একটা বিদ্যুৎ কেন্দ্র। এটা কেন এরকম করলো ভারত? এমন কি হলো যে সেখানে তার কর্মচারীদের সংখ্যাও কমিয়ে নিয়ে আসছে? কি এমন হলো এটা? তারপরে শুধু তাই নয়, দেখুন খবর আমি গতকাল বলেছি, রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে, যেটা ভারতের এনটিপিসি এবং বাংলাদেশ পাওয়ার বোর্ডের তাদের মিলিত প্রজেক্ট, সেই প্রজেক্ট থেকে প্রকৌশলীদের, উচ্চপদস্থ ইঞ্জিনিয়ারদের তুলে নিয়ে এলো হঠাৎ, কাউকে কিছু না জানিয়ে। সীমান্তে চূড়ান্ত যুদ্ধ প্রস্তুতি তো আগেই তুঙ্গে উঠে আছে। বাংলাদেশের ওপর অর্থনৈতিক অবরোধ আরো কড়া করে তুলছে দিনকে দিন। খবর পাচ্ছি যে বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, খাদ্যদ্রব্য রপ্তানি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার রাস্তায় হাঁটছে ভারত। এই বাণিজ্য বন্ধ যেমন সরকারি তরফ থেকে করা হচ্ছে, তার চেয়ে বেশি হচ্ছে বেসরকারি ও বিজেপির দলীয় স্তরের চাপে। কিন্তু মূল প্রশ্নটা দাঁড়াচ্ছে, যখন নির্বাচন আর মাত্র কয়েকটা দিন দূরে, নতুন সরকার ক্ষমতায় আসার মুখে, তখন কয়েকটা দিন অপেক্ষা কেন করলো না ভারত? অপেক্ষা তো করতে পারতো যে বিএনপি আসুক ক্ষমতায়, কিংবা জামাত আসুক, কিংবা অন্য যে কেউ, কিংবা মিলিজুলি যেটাই হোক না কেন, সের জন্য তো অপেক্ষা করতে পারতো ভারত। এর উত্তরে যা বলার তা হলো যে নির্বাচন হতে যাচ্ছে 12ই ফেব্রুয়ারিতে, সেই নির্বাচন আদৌ নতুন সরকার গড়ার নির্বাচন কিন্তু নয়। এই নির্বাচন প্রায় পুরোটাই চোখে ধুলো দেওয়ার নির্বাচন। গণভোট নামে যে বস্তুটির পক্ষে ম্যান্ডেট জোগাড় করা এই নির্বাচনের মূল লক্ষ্য, সেটা হয়ে গেলেই নির্বাচনের বাকি অংশটা, অর্থাৎ সংসদ গঠন, মোটামুটি অর্থহীন হয়ে যাবে। কারণ যে পরিস্থিতিতে বাংলাদেশের সংবিধান বর্তমানে রয়েছে, সেই সংবিধানে প্রধানমন্ত্রীর ক্ষমতা সব থেকে বেশি, কিন্তু ওই গণভোটের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরিত হয়ে যাবে রাষ্ট্রপতির কাছে, এবং রাষ্ট্রপতি হয়ে যাবেন কে? স্বয়ং ইউনূস। সেটাই কিন্তু হচ্ছে ব্লু প্রিন্ট।
এবং সেই ব্লু প্রিন্ট অনুযায়ী এই নির্বাচনটা হচ্ছে। জুলাই সনদের পক্ষে গণভোট পড়লে, অর্থাৎ হ্যাঁ ভোট যদি সংখ্যাগরিষ্ঠ হয়, তাহলে জুলাই সনদ গৃহীত হয়ে যাবে। আর সেই সনদ অনুযায়ী দেশের সংবিধানে কতগুলো সংশোধন হবে জানেন? ৮০টারও বেশি সংশোধন হবে। 80 সংবিধান কোথায় গিয়ে দাঁড়াবে, কি পর্যায়ে থাকবে বুঝতে পারছেন? রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার খোলনলচে পুরো পাল্টে যাবে। আর এই জুলাই সনদ গ্রহণ যে নির্বাচনের আগেই কেবলমাত্র ঘোষণার অপেক্ষা, সেটা বাংলাদেশের মানুষের কাছে ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে। ব্যালট পেপার কেলেঙ্কারি এবং কিভাবে ভোট দখল করা হবে, কিভাবে জালিয়াতি করা হবে, সেই ব্যালট পেপার কেলেঙ্কারি যে কেবলমাত্র বিএনপি এবং অন্যান্য বিরোধীদের অভিযোগ মাত্র নয়, অভিযোগে যে যথেষ্ট সারবত্তা আছে সেটা তো নির্বাচন কমিশন মোটামুটি মেনেই নিয়েছে। সুতরাং নির্বাচনের পর নতুন সরকারের অপেক্ষায় ভারত বসে থাকলে সেটা ফালতু দিন কাটানো হবে। তাছাড়া ইউনূস সরকারের মতো একটা অনির্বাচিত স্টপ গ্যাপ অন্তর্বর্তী সরকারের অতি সাম্প্রতিক কাজকর্ম দেখে আপনার কি মনে হচ্ছে যে এই সরকার নির্বাচনের পর নতুন সরকারের হাতে ক্ষমতা তুলে দিয়ে চলে যাওয়ার জন্য তৈরি? এরকম যদি আপনি ভেবে থাকেন তাহলে একদম ভুল ভাবছেন। ইউনূস সরকারের দুটি সিদ্ধান্ত, বহু সিদ্ধান্তের মধ্যে থেকে দুটি সিদ্ধান্ত যা গত ৩-৪ দিনে নেওয়া হয়েছে তার দিকে একবার আপনার নজর দিতে অনুরোধ করছি। প্রথম ঘটনাটি হলো ভারতের সঙ্গে ইন্ডিয়ান ইকোনমিক জোন IEZ এই চুক্তি বাতিলের ঘোষণা। 2015 সালে শেখ হাসিনার সাথে নরেন্দ্র মোদীর করা এই চুক্তিতে, ভারতের সাথে হওয়া এই চুক্তির আওতায় ছিল চট্টগ্রামের মিরসরাই এবং বাগেরহাটের মংলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি, বিশেষ স্পেশাল ইন্ডিয়ান ইকোনমিক জোন। তবে 2026 সালের 26 জানুয়ারিতে বাংলাদেশের সরকার এই পরিকল্পনা থেকে সরে আসার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। চট্টগ্রামের মিরসরাইয়ে যেখানে ইন্ডিয়ান ইকোনমিক জোন হওয়ার কথা ছিল, সেখানে এখন চীন ও পাকিস্তানের সহযোগিতায় একটি প্রতিরক্ষা শিল্প পার্ক বা ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হবে, যা সামরিক সমস্ত সরঞ্জাম তৈরি করবে। গোলা বারুদের সংকটের কথা মাথায় রেখে নাকি বাংলাদেশ এখন নিজের সুরক্ষায় আত্মনির্ভরশীল হতে চায়। এখানে মূলত সামরিক সরঞ্জামের খুচরো যন্ত্রাংশ, কামানের গোলা, ট্যাঙ্ক, এক্সেল এবং বিভিন্ন ধরনের গোলা বারুদ তৈরির পরিকল্পনা করেছে ইউনূস সরকার। মিরসরাইয়ের এই প্রকল্পে পাকিস্তানের কারিগরি সহায়তা বা যৌথ বিনিয়োগ থাকছে। দ্বিতীয় ঘটনা বা ঘোষণাটা হলো বাংলাদেশ চীনের সাথে সামরিক ড্রোন তৈরির একটি চুক্তি সই করেছে। গত 27 জানুয়ারি বাংলাদেশ বিমান বাহিনী এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান CETC ইন্টারন্যাশনালের মধ্যে ড্রোন তৈরির কারখানা ও প্রযুক্তি হস্তান্তরের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় বগুড়ায় একটি নতুন বিমান ঘাঁটিতে উন্নত মানের ড্রোন তৈরি ও সংযোজন কারখানা অ্যাসেম্বলি তৈরির কারখানা স্থাপন করা হবে। এখান থেকে কোন ধরনের ড্রোন তৈরি হবে? মূলত মিডিয়াম অ্যালটিটিউড লং এন্ডিওরেন্স বা মেল এবং ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং বা VTOL ড্রোন তৈরি হবে। এই ড্রোনের সাথে মিল খুঁজে পাওয়া যায় ওই যে তুরস্কের বাইরাক্টারের। এই ড্রোনগুলো কেবল নজরদারি নয়, বরং আকাশ পথে আক্রমণ এবং লজিস্টিক সহায়তায় দিতে সক্ষম। ভারত তাহলে কেন উদ্বেগের কারণ? ভারতের কেন?
কারণ বগুড়ার যে ভৌগোলিক অবস্থান ভারতের জন্য অত্যন্ত সংবেদনশীল। এখান থেকে ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক, যা ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলকে যুক্ত করেছে মাত্র 22 কিলোমিটার চওড়া একটি ভূখণ্ড দিয়ে এবং প্রায় 80 কিলোমিটারের মতো লম্বা, সেই ড্রোনের রেঞ্জের মধ্যে এই এলাকা আছে। ভারত মনে করছে চীনের কারিগরি সহায়তায় তৈরি এই ড্রোনগুলোর মাধ্যমে বাংলাদেশ সীমান্ত ভারতের অভ্যন্তরীণ সামরিক গতিবিধির ওপর চীন পুরো নজরদারি চালাতে পারে। ভারতের বিশ্লেষকদের মতে উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে দমনে ভারতের যে কৌশলগত সুবিধা ছিল, এই ড্রোনের অনুপ্রবেশ তা বিঘ্নিত করবেই। বলা বাহুল্য, এই ড্রোন বাংলা সরকারের সহযোগিতায় সে দেশের সন্ত্রাসবাদীদের হাতে পৌঁছতেও দেরি হবে না। যারা বলছেন যে বাংলাদেশের অধিকার আছে নিজের দেশের মাটিতে যে কোনো শিল্প, যে কোনো কারখানা তৈরি করার সার্বভৌম অধিকার আছে তাদেরকে পাল্টা বলা যায়, এই অধিকার কোনো অধিকারই সার্বভৌম হয় না। আমি আমার বাড়িতে লাশ কাটা ঘর তৈরি করতে পারি না। আমার প্রতিবেশীদের আপত্তি করার অধিকার আছে এবং সেই আপত্তিকে তারা তাদের ক্ষমতা অনুযায়ী প্রতিবাদ ও প্রতিরোধের জায়গায় নিয়ে যেতেই পারে, আর ভারত সেটাই করছে। একবার প্রশ্ন করুন তো, 3 দিকে ভারত দিয়ে ঘেরা বাংলাদেশ কার বিরুদ্ধে যুদ্ধের এই প্রস্তুতি করছে? আপনাদের হয়তো একটু ইতিহাসের দিকে পেছন দিকে ফিরে তাকিয়ে খোঁজ করলে দেখতে পাবেন মুজিবুর রহমান বঙ্গবন্ধু তিনি বলেছিলেন, আমাকে তো ভারত ঘিরে রেখে দিয়েছে, আমি কার সাথে যুদ্ধ করব? কারোর সাথে আমার যুদ্ধ করার দরকার নেই। আমার সামরিক বাহিনী নামমাত্র থাকলেই হলো, আমি আমার দেশকে সেই টাকা দিয়ে উন্নয়নের পথে নিয়ে যাব। তো সেই প্রশ্নটা এখন করা যায় যে 3 দিকে ভারত দিয়ে ঘেরা বাংলাদেশ কার বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুত করছে? আর একটা দিকে তো বেশিরভাগটাই আছে বঙ্গোপসাগর, নিশ্চয়ই পাকিস্তান বা চীনের বিরুদ্ধে নয়, ভারতের বিরুদ্ধে। সুতরাং ভারতকে এতদিনে বিষয়টা গুরুত্ব নিয়ে দেখতে হচ্ছে এবং দেখতে হবে। এবার সেটাই করতে চলেছে ভারত, এটাই বিশ্লেষকদের অনুমান। 12 ফেব্রুয়ারি সবকিছু ঠিকঠাক থাকলে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একসাথে অনুষ্ঠিত হবে গণভোট। তবে সরকারি প্রচার আর সরকারের কর্তা ব্যক্তিদের হম্বি তম্বি দেখে আপনার হয়তো মনে হতে পারে এটি আসলে গণভোট নয়, এটি হলো মিশন হ্যাঁ ভোট। অন্তর্বর্তীকালীন সরকার এবং এর অংশীজনরা এই গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দেওয়ার জন্য রাষ্ট্রীয় পর্যায়ে যেভাবে ব্যাপক প্রচারণা চালাচ্ছে আর আইনের ভুল ব্যাখ্যা দিচ্ছে তা নিয়ে রাজনৈতিক মহলে এবং নাগরিক সমাজে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তার চেয়ে বড় কথা হলো, হ্যাঁ ভোটের প্রচার নিয়ে সরকার ও নির্বাচন কমিশন মুখোমুখি অবস্থানে নেমে গেছে। একদিকে নির্বাচন কমিশন সরকারি কর্মকর্তা কর্মচারীদের রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ দিচ্ছে, অন্যদিকে সরকারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সরকারি দপ্তরে হ্যাঁ ভোটের প্রচারণার জন্য লোগো ও ব্যানার ব্যবহারের নির্দেশ জারি করা হয়েছে। সূত্রগুলো বলছে, অধ্যাপক আলী রিয়াজের পক্ষ থেকে যতই দাবি করা হোক না কেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণায় নামতে কোনো আইনি বাধা নেই। বাস্তবতা হলো 1979 সালের প্রজাতন্ত্রের কর্মচারী আইন বিধিমালা অনুযায়ী অশনির সংকেত দেখতে পাচ্ছেন। আমলাদের আশঙ্কা ভবিষ্যতে এর জন্য তাদেরকে কেজি ধরে জেলে যেতে হতে পারে। সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এই গণভোটে হ্যাঁ ভোট প্রদান করা সুশাসন প্রতিষ্ঠার জন্য অপরিহার্য, কিন্তু সংবিধান, নির্বাচনী আইন এবং প্রজাতন্ত্রের কর্মচারীদের আচরণবিধি বিশ্লেষণ করলে দেখা যায় সরকারের যুক্তিগুলো এবং প্রচারণার পদ্ধতিগুলো সরাসরি আইনি ও সাংবিধানিক লঙ্ঘনের শামিল। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। বাংলাদেশের সংবিধানে গণভোটের বিধানটি কখনোই স্থিতিশীল ছিল না। 1972 সালের মূল সংবিধানে গণভোটের কোনো উল্লেখ ছিল না, কারণ সংসদীয় গণতন্ত্রের মূল দর্শনে সংসদকে জনগণের আকাঙ্ক্ষার সর্বোচ্চ কেন্দ্র হিসেবে গণ্য করা হতো। তবে 1975 সালের পরবর্তী সামরিক শাসনামলে সংবিধানের বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে গণভোটের ধারণাটি সংবিধানে যুক্ত করা হয়।
বিশেষ করে জিয়াউর রহমানের শাসনামলে 142-এর 1-এর ক অনুচ্ছেদ যুক্ত করার মাধ্যমে সংবিধানের মৌলিক কিছু স্তম্ভ সংশোধনের ক্ষেত্রে সংসদের 2/3 ভোটের পাশাপাশি গণভোটের বাধ্যবাধকতা রাখা হয়েছিল। ঐতিহাসিকভাবে দেখা গেছে বাংলাদেশে গণভোট প্রায়শই কোনো অনির্বাচিত বা বিশেষ শাসক গোষ্ঠীর ক্ষমতা বা তাদের প্রণীত ব্যবস্থার বৈধতা অর্জনের একটি সরঞ্জাম হিসেবে ব্যবহৃত হয়েছে, যেমনটা করছে বর্তমান অন্তর্বর্তী সরকারও। 2011 সালের 15তম সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার এই গণভোটের বিধানটি বিলুপ্ত করে, যা সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ে অবৈধ ঘোষিত হয়েছে। এই রায়ের পর পরোক্ষভাবে গণভোটের বিধানটি পুনরুজ্জীবিত হয়েছে বলে বর্তমান সরকার দাবি করছে, কিন্তু এই পুনরুজ্জীবনের প্রক্রিয়া এবং প্রয়োগ পদ্ধতি নিয়েই মূল বিতর্ক দেখা দিয়েছে। 2026 সালের গণভোটটি মূলত জুলাই ন্যাশনাল চার্টার 2025 বা জুলাই সনদকে ঘিরে হবে। এই সনদে 80টিরও বেশি সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে 49টি প্রস্তাব সরাসরি সাংবিধানিক পরিবর্তনের সাথে জড়িত। এই সংস্কারগুলো আপাত দৃষ্টিতে ইতিবাচক মনে হলেও যে পদ্ধতিতে জনগণের কাছ থেকে এর সমর্থন আদায়ের চেষ্টা করা হচ্ছে, অনেক বিশ্লেষকের মতে তা আইনি ও সাংবিধানিক ত্রুটিতে ভরপুর। গণভোটে হ্যায়ের পক্ষে সরকার যে আদা জল খেয়ে নেমেছে, তাতে সরকার পক্ষের অন্যতম প্রধান যুক্তি হলো হ্যাঁ ভোট দেওয়া মানে সুশাসন কায়েম করা এবং না ভোট মানে পূর্বের ফ্যাসিবাদী ব্যবস্থায় ফিরে যাওয়া। আইন বিশেষজ্ঞরা মনে করেন সরকার এই ধরনের প্রচারণার 3টি প্রধান আইনি ও নৈতিক ত্রুটি রয়েছে। প্রথমত, এটি লেভেল প্লেইং ফিল্ড বা সমান সুযোগের অভাব তৈরি করছে। একটি গণতান্ত্রিক নির্বাচনে বা গণভোটে রাষ্ট্রীয় ক্ষমতা ও সম্পদ ব্যবহার করে কোনো এক পক্ষের হয়ে প্রচার চালানো আইনের শাসনের পরিপন্থী। অন্তর্বর্তীকালীন সরকার ম্যান্ডেট বা কার্যপরিধি হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা, কোনো বিশেষ রাজনৈতিক এজেন্ডাকে রাষ্ট্রীয় প্রোপাগান্ডার মাধ্যমে জনগণের উপর চাপিয়ে দেওয়া নয়। যখন সরকার রাষ্ট্রীয় টেলিভিশনে, ওয়েবসাইটে এবং ডিজিটাল প্ল্যাটফর্মে কেবল হ্যাঁ ভোটের প্রচারণা চালায়, তখন তা না ভোটের সমর্থকদের জন্য একটি বৈষম্যমূলক পরিবেশ তৈরি করে। দ্বিতীয়ত, এ ধরনের প্রচারের ক্ষেত্রে সরকারি কর্মকর্তা কর্মচারীদের অন্তর্ভুক্ত করা হচ্ছে, তা স্পষ্টতই 1979 সালের প্রজাতন্ত্রের কর্মচারী আচরণ বিধিমালার লঙ্ঘন। সরকারের পক্ষে হ্যাঁ ভোটের প্রচার চালাতে গিয়ে গত 18 জানুয়ারি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ রাজধানীতে বিভাগীয় কর্মকর্তা প্রতিনিধিদের মতবিনিময় সভায় বলেছেন, গণভোটে হ্যাঁর পক্ষে প্রচার চালাতে প্রজাতন্ত্রের কর্মচারীদের কোনো আইনগত বাধা নেই, কিন্তু আমাদের বিশ্লেষণ হলো হয় তিনি আইন জানেন না, না হয় তিনি আইনের ব্যাখ্যাকে নতুন করে দাঁড় করাচ্ছেন। দর্শক, সংবিধানের 133 অনুচ্ছেদের অধীনে প্রণীত হয়েছে 1979 সালের গভর্নমেন্ট সার্ভিস কন্ডাক্ট রুলস। এই আইনের 25 ধারা অনুযায়ী কোনো সরকারি কর্মচারী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো রাজনৈতিক আন্দোলনে বা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। সেজন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সরকারি দপ্তরে হ্যাঁ ভোটের প্রচারণার নির্দেশ দেওয়া এবং কর্মকর্তা কর্মচারীদের এই প্রক্রিয়ায় সম্পৃক্ত করা এই বিধিমালার চরম লঙ্ঘন। ধারা 25-এর 3 অনুযায়ী কোনো সরকারি কর্মচারী কোনো নির্বাচনী প্রচারণার প্রভাব খাটাতে পারেন না। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এটি একটি জাতীয় সংস্কার কর্মসূচি, তাই এটি রাজনৈতিক নয়। কিন্তু যখনই কোনো প্রচারণার লক্ষ্য হয় জনগণের ভোটকে একটি নির্দিষ্ট বিকল্পের দিকে প্রভাবিত করা, তখন সেটি সংজ্ঞাগতভাবেই রাজনৈতিক প্রচারণায় পরিণত হয়। 1979 সালের আচরণবিধির রুল 25-এর মূল উদ্দেশ্য ছিল প্রজাতন্ত্রের কর্মচারীদের কোনো নির্দিষ্ট আদর্শ বা ব্যবস্থার প্রতি একপাক্ষিক আনুগত্য থেকে দূরে রাখা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই বিধির একটি মন গড়া ব্যাখ্যা দিচ্ছে যে রাষ্ট্রীয় সংস্কার প্রচারণা রাজনৈতিক নয়, কিন্তু আইনি মানদণ্ডে যে কোনো নির্বাচনী প্রক্রিয়ায় ভোটারদের প্রভাবিত করার চেষ্টা, তার সংস্কারের নামই হোক বা উন্নয়নের নামই হোক, একটি রাজনৈতিক কাজ। সূত্রগুলো বলছে সরকারের পক্ষ থেকে যতই বলা হোক না কেন, আপনারা জানেন গণভোটের পক্ষে প্রচারে নামলে ভবিষ্যতে বিপদে পড়তে পারেন তারা। বিষয়টি তারা নির্বাচন কমিশনকে ইতিমধ্যে জানিয়েছেন। নির্বাচন কমিশন সে কারণে বলছে সরকারি কর্মচারীরা হ্যাঁ এর পক্ষ নিয়ে প্রচারণায় অংশ নিতে পারেন না। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটের প্রচার করবেন, কিন্তু পক্ষে বিপক্ষে যাবেন না। তবে সরকার যেভাবে মাঠ প্রশাসনকে ব্যবহার করে প্রচারণা চালাচ্ছে, তাতে কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। গণভোট নিয়ে সরকারের ভয় আরেকটি জায়গায়, যেটি তৈরি করতে পারে নতুন বিরোধ। সূত্রগুলো বলছে গণভোট রায় যদি না জিতে যায়, তাহলে ভবিষ্যতের সবচেয়ে বড় সমস্যা দেখা দিবে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা নিয়ে। 2025 সালের 20 নভেম্বর সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
পুনর্বহলের রায় দেন। ওই রায় বলা হয় তত্ত্বাবধায়ক ব্যবস্থাটি 14তম সংসদ নির্বাচন থেকে কার্যকর হবে এবং আসন্ন 13তম সংসদ নির্বাচনে এর প্রয়োগ হবে না। এই রায়ের পর গণভোটের যৌক্তিকতা নিয়ে একটি বিশাল প্যাকেজ প্যারাডক্স তৈরি হয়েছে। সেটি হলো গণভোটের একটি